যে কোনো একজন একটু রেসপন্স দেবে। শোনা যাচ্ছে ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা, প্রথম হচ্ছে তুমি মনে হয় কিছু একটা লিখলে কি বই পড়বে। দেখো, তুমি যে কোনো বই পড়তে পারো, কোনো স্পেসিফিক বই আমরা বলি না। আর আমরা যে ম্যাটেরিয়ালটা দিই, মানে আমি যে ম্যাটেরিয়ালটা দেবো সে বা যেটা রেকর্ডিং এবং লাইভ ক্লাস মিলিয়ে, সেটা মোর দ্যান এনাফ, তুমি নিশ্চিন্ত থাকতে পারো। প্র্যাকটিস পারপাসে প্রায় 200টার উপরে কোশ্চেন মানে পরীক্ষা পাবে, সেগুলো কমপ্লিটলি দিতে পারলে যথেষ্ট। বাকি তুমি যে কোনো বই, মানে এসএলএসটি পারপাসে বংশীধর সহ ভালো বই, বই হিসাবে যদি আমরা বলি বংশীধর সহ পড়তে পারো, বা আরও যে কোনো বাজার চলতি বই পড়তে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। কিন্তু আমি তোমাদের যেটা দেবো সেটা যথেষ্ট সাফিসিয়েন্ট। ম্যাটেরিয়ালস যেটা করানো হবে সেটাও সাফিসিয়েন্ট, প্লাস কোশ্চেন টপিক ওয়াইজ মিসেলেনিয়াস সব মিলিয়েই যা পাবে সেটা যথেষ্ট, কোনো অসুবিধা হয় না সেগুলো নিয়ে। পরীক্ষাগুলো চেষ্টা করবে টাইম টু টাইম দেওয়ার। এখন পরীক্ষার সংখ্যা কম থাকবে স্বাভাবিকভাবেই, যখন তোমাদের এক্সাম অ্যানাউন্স হয়ে যাবে তখন পরীক্ষার সংখ্যাটা বেশি থাকবে। চেষ্টা করবে, মানে নোটিফিকেশান হয়ে গেলে পরীক্ষার সংখ্যাটা অনেক বেশি হয়ে যায়, চেষ্টা করবে টাইম টু টাইম এগুলো ক্লিয়ার করে। তো আমাদের আজকের টপিক হচ্ছে সিকোয়েন্স। যে কজন নতুন জয়েন করেছো তারা একটা কাজ করবে, প্রথমে যেগুলো করানো হয়েছে অলরেডি কিছু টপিক দেখবে, ডিফারেন্সিয়াল ইকুয়েশন যেমন করানো হয়েছে, এগুলোর স্টাডি ম্যাটেরিয়াল ফোল্ডার থেকে দেখতে লাগো। কোথাও কোনো প্রবলেম যদি হয়, যদি মনে হয় যে কোনো কিছু বুঝতে পারছি না বা কীভাবে সাজানো আছে সেগুলো বুঝতে পারছি না, সেগুলো আমাকে বলবে, সেগুলো আমি দিয়ে দেবো। ডিফারেন্সিয়াল ইকুয়েশনের মক টেস্টগুলো এখনও দেওয়া হয়নি, মক টেস্টগুলো খুব তাড়াতাড়ি দিয়ে দেওয়া হবে, কয়েকটা দেওয়া হয়েছে, সেগুলো দিতে থাকো। প্রথম হচ্ছে আমরা সিকোয়েন্সের ডেফিনেশন। আমরা সিকোয়েন্স বলতে অ্যাকচুয়ালি কি বুঝি? সিকোয়েন্স হচ্ছে অ্যাকচুয়ালি কিন্তু একটা ফাংশন যার ডোমেনটা কম্পালসারি ন্যাচারাল নাম্বার সেট হতে হবে, আর রেঞ্জটা যে কোনো নন এমটি সেট হতে পারে, সেটা সিঙ্গেলটন সেট হতে পারে, যে কোনো নন এমটি সেট। এমটি সেট হওয়া যাবে না, তাহলে আমরা তাকে বলি একটা সিকোয়েন্স। শুধু একটা জিনিস মনে রাখতে হবে, যে ডেফিনেশনটা আমরা দেবো, দ্যাট ইজ যে স্ট্রাকচারটিকে আমরা ফর্ম করব, সেই স্ট্রাকচারটা যেন ফাইনাইট স্ট্রাকচার হয়। সেটা বলতে কি বোঝাতে চাইছেন একটু পরে বলে দেবো। প্রথমে আমরা ডেফিনেশনটাকে একটু লিখে দিই। এ সিকোয়েন্স ইজ এ ফাংশন whose domain is the set of natural numbers and range can be any non-empty set. F from n to s, যেখানে s টা non-empty, obviously subset of R. This is the structure of sequence. এবারে সিকোয়েন্সের জেনারেল এক্সাম্পল। আমরা একটা সিকোয়েন্স এইভাবে ডিফাইন করতে পারি, let fn equals to xn equals to n. দ্যাট ইজ এক্ষেত্রে ম্যাপিংটা হয়ে গেল n to n বাই fxn equals to fn equals to n, দ্যাট ইজ xn equals to n. তাহলে এটা অটোমেটিক্যালি একটা সিকোয়েন্স। xn is a sequence. আমরা সিকোয়েন্সকে রিকারশন ফর্মুলা ওয়াইজও লিখতে পারি। এ সিকোয়েন্স may be defined with help of রিকারশন ফর্মুলা। ধরো একটা সিকোয়েন্সকে আমরা এইভাবে ডিফাইন করলাম, f1 equals to 1, f2 equals to 2, fn plus 2 equals to
এফ এন প্লাস ওয়ান প্লাস থ্রি ইন্টু এফ এন এন গ্রেটার ইকুয়ালস টু ওয়ান। অটোমেটিক্যালি তাহলে তুমি যদি এটাকে খেয়াল করো, আমি একটু ডেসক্রিপটিভলি লিখছি, তাহলে এখানে এফ ওয়ান এফ টু দেওয়া আছে, এফ থ্রি দ্যাট ইজ এনের জায়গায় ওয়ান বসালে আমরা পাবো এফ টু প্লাস থ্রি এফ ওয়ান, দ্যাট ইজ এফ থ্রির মানটি কত হবে, টু প্লাস থ্রি ফাইভ। একই রকমভাবে যদি আমরা এফ ফোর ক্যালকুলেট করি, এনের জায়গায় আমরা টু বসাবো, এফ ফোর ইকুয়ালস টু এফ থ্রি প্লাস থ্রি এফ টু, তাহলে এফ থ্রি হচ্ছে আমাদের ফাইভ আর এফ টু হচ্ছে টু, তাহলে সিক্স ইলেভেন। তাহলে মোটামুটি সিকোয়েন্সটিকে যদি আমরা এক্সপ্লিসিটলি লিখি, সো ওয়ান টু ফাইভ ইলেভেন ইজ দ্য সিকোয়েন্স। এবারে দেখো আমরা খুব জেনারেলি আমরা এখন যে স্টেজটাতে তোমরা আছো, তোমরা অনেক কিছু পড়ে নিয়েছো, অনার্স এমএসসি কমপ্লিট হয়েছে, অনেকের অনার্স কমপ্লিট আছে, আমরা অনেক কিছু এই মুহূর্তে জেনে গিয়েছি, তাই এখন অনেক কিছুই বলে দেওয়া যায়। যেমন আমরা ইভেন স্ট্রাকচারের সিকোয়েন্সকে 2n দিয়ে লিখি, অড স্ট্রাকচারের সিকোয়েন্সকে 2n মাইনাস ওয়ান বা 2n প্লাস ওয়ান এইভাবে লিখি। এই 2n বা 2n মাইনাস ওয়ান 2n প্লাস ওয়ান এদেরকেও আমরা কিন্তু ইন্ডাকটিভলি লিখতে পারি। দ্য সিকোয়েন্স n of even natural numbers can also be defined inductively by, আমরা একে দুভাবে কিন্তু লিখতে পারি। আমরা সবাই জানি 2n, আমি শুধু স্ট্রাকচারগুলো বোঝাতে চাইছি যে একটা সিকোয়েন্সকে আমরা কত রকম ভাবে রিপ্রেজেন্ট করতে পারি। x1 ইকুয়ালস টু 2, xn প্লাস 1 ইকুয়ালস টু xn প্লাস 2। দেখো পরপর তুমি স্ট্রাকচার খেয়াল করতে করতে চলে যাও, n এর মান 1 তো বসাতে পারবে না, ওটা অলরেডি জানি, x1 তো অলরেডি তোমার হাতে আছে, এবার n এর মান 1 বসালে x2 ইকুয়ালস টু x1 প্লাস 2, দ্যাট ইজ 2 প্লাস 2 4, তারপর একটা 4 প্লাস 2 6 জেনারেট করে যাবে। অথবা আমরা এভাবেও লিখতে পারি y1 ইকুয়ালস টু 2, yn প্লাস 1 ইকুয়ালস টু y1 প্লাস yn। দেখো একই স্ট্রাকচার তৈরি হবে, y1 এর সাথে অ্যাড করতে করতে যাবো, বিষয়টা সেই একই থাকবে। ওখানে x1টা x1 ফরম্যাটের ভ্যালুটা বসানো ছিল, এখানে বসানো। তো এইভাবেও আমরা সিকোয়েন্সকে রিপ্রেজেন্ট করতে পারি। এবারে হচ্ছে স্পেশাল টাইপ অফ সিকোয়েন্স। আমরা জানি, বা যদি জানা না থাকে এটা এখন থেকে মনে রাখবে, ফিবোনাকি সিকোয়েন্স এটাকে আমরা বলি কিন্তু সেলিব্রেটেড সিকোয়েন্স। তাহলে দ্য সেলিব্রেটেড এগুলো ইন্টারভিউয়ের জন্য মনে রাখতে হয়। সেলিব্রেটেড ফিবোনাকি সিকোয়েন্স, সেলিব্রেটেড ফিবোনাকি সিকোয়েন্সটার স্ট্রাকচারটি মনে রাখবে এবং এর একটা স্পেসিফিকেশন আছে, সেই স্পেসিফিকেশনটি মনে রাখবে। দেখো আমরা কিভাবে এটাকে ডিফাইন করি, ইট ইজ ডিফাইন্ড বাই, f1 equals to 1, f2 equals to 1, fn plus 1 equals to fn minus 1 plus fn, n greater equals to 2, f11 f21 fn plus 1 equals to fn minus 1 plus fn। এটা স্ট্রাকচারাল ফর্ম, এটা তুমি মনে রাখবে। বাট এই স্ট্রাকচারাল ফর্মটাকে নিয়ে একটু যদি অ্যানালিসিস করো, তাহলে বুঝতে পারবে এই সিকোয়েন্সটার একটা স্পেশালিটি আছে, যে কারণে এটাকে সেলিব্রেটেড ফিবোনাকি সিকোয়েন্স বলা হয়। দেখো f1 f2 এই মুহূর্তে তোমার নন কন্ডিশন, আমি একটু রাফলি দেখিয়ে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। f3 n এর মান আমরা বসাচ্ছি 2, তাহলে এখানে আমরা পাবো f1 প্লাস f2। এটা খেয়াল করলেই বুঝতে পারবে স্পেসিফিকেশনটা কি আছে অ্যাকচুয়ালি, 1 প্লাস 1 2। f4 n এর মান 3 বসাচ্ছি,
f2 প্লাস f3, 2 প্লাস 1 3, f5 এর মান 4 বসাচ্ছি, f3 প্লাস f4, f3 হচ্ছে আমার 2 প্লাস 3 5, f6, f5 প্লাস f4, 5 প্লাস 3 8। দেখো এই যে স্ট্রাকচারটা আছে n-1 প্লাস fn, তার মানে each term past is the sum of its previous two term. That is, এই সিকোয়েন্সটিকে যদি আমরা এক্সপ্লিসিটলি লিখি, so the sequence is 1 1 1 plus 1 2, 2 plus 1 3, 3 plus 2 5, 5 plus 3 8, 5 plus 8 13, 13 plus 8 21, 21 plus 13 34, 34 plus 21 55, এইভাবে এটা চলতে থাকবে। এটাই হলো এটা স্পেসিফিকেশন। একটুখানি এটাই হলো এটা স্পেসিফিকেশন। দ্যাট ইজ each term past the second is the sum of its two immediate predecessors. তার এক্স্যাক্টলি আগের যে দুটো টার্ম তাদের যোগফলের সাথে এটা হচ্ছে সমান। এবারে এটা কিন্তু ভালো করে তোমাকে মনে রাখতে হবে। এই মানে ফিবোনাচি সিকোয়েন্সটা এটা যে কোনো সময়তে ইন্টারভিউ জাতীয় জায়গাতে জিজ্ঞেস করে, বা এখান থেকে তুমি যদি পরীক্ষাতে এর 4টে এমসিকিউ দিয়ে দেয় যে এর মধ্যে কোনটা ফিবোনাচি সিকোয়েন্স, তুমি আরামসে এইটুকু মনে রাখলেই পারবে যে যেটাতে নেক্সট টার্ম আগের দুটো টার্ম যোগ করে আসছে দ্যাট ইজ দ্য ফিবোনাচি সিকোয়েন্স। হলো, এবারে হচ্ছে আমরা এতক্ষণ পড়লাম সিকোয়েন্স কখন হচ্ছে, তাহলে এটাও আমাদেরকে জানতে হবে যে সিকোয়েন্স কখন হবে না। দুটোই বিষয় কিন্তু আছে যে সিকোয়েন্স কখন হবে না। তাহলে নোট, যদি কোনো ক্ষেত্রে দেখা যায় xn বা fn আমরা যাই ডিমান্ড করি না কেন সেটা ইনফাইনাইটলি মেনি ভ্যালুজ অফ n এর জন্য ডিফাইন্ড নয়, ইন দ্যাট কেস আমরা তাকে বলি সে কখনো সিকোয়েন্স ফর্ম করতে পারে না। দ্যাট ইজ কোনো ম্যাপিং যদি এরকম হয় যে fnটা আনডিফাইন্ড ফর ইনফাইনাইটলি মেনি ভ্যালুজ অফ n, ইন দ্যাট কেস আমরা বলি সে সিকোয়েন্স ফর্ম করবে না। তাহলে ইফ fn or xn is not defined for infinitely many values of n, then it is not a সিকোয়েন্স। তাহলে অটোমেটিক্যালি এরকম যখন থাকবে এর এক্সাম্পলও থাকার কথা, যদি এই ঘটনা ঘটে তার এক্সাম্পলও থাকার কথা। আমরা এক্সাম্পলটা দেখে নেব। লেট xn is defined by xn defined by xn equals to sec n pi by 2 for all n। দেখো x1 কত, sec pi by 2, অটোমেটিক্যালি আনডিফাইন্ড। x2টা তুমি ডিফাইন্ড পেয়ে যাবে। x3 sec 3 pi by 2, অটোমেটিক্যালি আনডিফাইন্ড।
x5 sec 5 pi by 2 automatically undefined and so on. এরকম অজস্র অড স্ট্রাকচারের জন্য তুমি পাবে। তাহলে ইন দ্যাট কেস এখানে আমরা একটা ফাংশন ডিফাইন করেছিলাম sec n by 2, বাট সেটা কিন্তু কোনোদিন সিকোয়েন্স হতে পারে না। সো হেয়ার সিকোয়েন্স xn, that is sequence sec n pi by 2 is not a sequence. পরবর্তী স্ট্রাকচার হচ্ছে একটা সিকোয়েন্সের রেঞ্জ সেট বলতে আমরা কি বুঝি। আমরা পয়েন্ট সেট থিওরি জানি, পয়েন্ট সেট থিওরিটা আমি এখনো দিইনি, তার কারণ হচ্ছে পয়েন্ট সেট থিওরিটা পার্টিকুলারলি আমাদের যারা 11-12 দেবে তাদের জন্য, ওটা পরে দেবো, বাট আমাদের এই মুহূর্তে বেসিক নলেজ তো প্রত্যেকের আছে। তো আমরা প্রথম যেটা দেখবো সেটা হচ্ছে রেঞ্জ সেট বলতে আমরা কি বুঝি। রেঞ্জ সেট অফ এ সিকোয়েন্স। একটা সিকোয়েন্সের মধ্যে অজস্র টার্ম আছে, মেবি কিছু টার্ম রিপিট করতে পারে, কিছু টার্ম ডিস্টিংক্ট থাকতে পারে। যেমন আমরা দ্য গ্রেটেস্ট বা দ্য সেলিব্রেটেড ফিবোনাচি সিকোয়েন্সে যেটা দেখলাম, দেখো 1-1 এই দুটো টার্ম রিপিট করেছে, পরবর্তীতে কিন্তু এখানে আর কোনো টার্ম রিপিট করার কারণ নেই, কারণ নেক্সট টার্মটা তার একদম ইমিডিয়েট যে আগের দুটো টার্ম তাদের সাম আপ ফর্মে আসছে। তাহলে এখানে যদি আমরা এর ডিস্টিংক্ট টার্মকে মেজারমেন্ট করি, তাহলে একটা 1 শুধু বাদ যাবে, দ্যাট ইজ 1 অ্যাপিয়ার্স অনলি ওয়ান্স ইন দ্য রেঞ্জ সেট, বাকি টার্মগুলো ডিস্টিংক্ট টার্ম আছে। তাহলে রেঞ্জ সেট বলতে আমরা অ্যাকচুয়ালি বুঝি যে একটা সিকোয়েন্সের মধ্যে যতগুলো ডিস্টিংক্ট টার্ম আছে বা ডিস্টিংক্ট এলিমেন্ট আছে তাদের কালেকশনকে আমরা বলি রেঞ্জ সেট। এবারে কোয়ারি হচ্ছে হোয়াই রেঞ্জ সেট বা আইডেন্টিফিকেশন অফ রেঞ্জ সেট এসেনশিয়াল। কোন সিকোয়েন্স তার লিমিট আছে কিনা বা লিমিট পয়েন্ট আছে কিনা, স্পেসিফিক্যালি লিমিট পয়েন্ট আছে কিনা, সেটা আমরা রেঞ্জ সেট আইডেন্টিফাই করলে খুব সহজে বলতে পারি। দ্যাটস ওয়াই রেঞ্জ সেট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। সেগুলো আমি একটা এক্সাম্পল দিয়ে দিয়ে দেখাচ্ছি। তাহলে রেঞ্জ সেট বলতে আমরা অ্যাকচুয়ালি কি বুঝি? দ্য সেট অফ অল distinct terms of a sequence is called its range set and denoted by xn such that n belongs to n. সেট স্ট্রাকচার যেমন হয় তেমন। এখানে তোমাদেরকে একটা জায়গা আমি একটু ক্লিয়ার করে রাখি, বিশেষ করে যদি কেউ ফরেন অথারের বই যেমন বাটলে সারবার্ট বা পিয়ারসনের বইগুলো পড়ো, তাদের ক্ষেত্রে দেখবে, এটা আমি জাস্ট কোনো ডেসক্রাইব করছি না, আমি জাস্ট বলে রাখছি, তাদের ক্ষেত্রে দুটো স্ট্রাকচার তারা মেনটেন করে। সেটা কীরকম মেনটেন করে? তারা সিকোয়েন্সকে সবসময় ফার্স্ট ব্র্যাকেটে লেখে, যেটা আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেটে লিখি। তাদের ক্ষেত্রে এটা হলো সিকোয়েন্স আর এটা হলো রেঞ্জ সেট। যেটাকে আমরা সিকোয়েন্স লিখি এটা তাদের ক্ষেত্রে রেঞ্জ আর এটা তাদের ক্ষেত্রে সিকোয়েন্স। আমরা এখানে যে সমস্তভাবে অনার্স বা এই লেভেল থেকে পড়ে অভ্যস্ত, আমাদের কাছে এইটা হলো সেট, এই সিকোয়েন্স, আর সেট স্ট্রাকচারে যখন দিচ্ছি সাজ দ্যাট দিয়ে, দ্যাট ইজ দ্য রেঞ্জ সেট। ঠিক আছে, কনফিউশনের কোনো কারণ নেই। অনেকে ফরেন অথার পড়ে, তাদের কনফিউশন আসতে পারে, কোনো কনফিউশন যেন না আসে তার জন্য এটা আমি জাস্ট বলে রাখলাম। এবারে আমরা রেঞ্জ সেটের আইডেন্টিফিকেশনটা দেখব। তাহলে কি বলেছে? রেঞ্জ সেটের মধ্যে সমস্ত এলিমেন্ট ডিস্টিংক্ট ফর্মে থাকবে। যেমন আমরা প্রথম আজকে যে সিকোয়েন্সটা দেখেছিলাম একদম শুরুতে, ফার্স্ট এক্সাম্পলটাকে যদি আমরা কনসিডার করি, ফার্স্ট এক্সাম্পলটাতে আমরা নিয়েছিলাম xn equals to n for all n।
ইন দ্যাট কেস প্রত্যেকটা এলিমেন্টই কিন্তু সিকোয়েন্সের এক্ষেত্রে ডিস্টিংক্ট। দ্যাট ইজ তার যে রেঞ্জ সেট হবে সেটা সেম থাকবে, কোনো অসুবিধা নেই। মানে রেঞ্জ সেট অফ xn such that n belongs to n belongs to n 1 2 3 this collection, that is set of natural number itself is the range set here. Set of natural number itself is the range set here. Next, আমি এই রেঞ্জ সেটের টাইপ ধরে ধরে যদি বিষয়টাকে অবজার্ভ করো তাহলে একটা জিনিস খেয়াল করবে, এটা মোটামুটি যদি অ্যাসিমিলেট হয়ে যায় তোমার মধ্যে, তুমি আগামীতে লিমিট পয়েন্ট খুব সহজে আইডেন্টিফিকেশন করতে পারবে। প্লাস বিভিন্ন এখনকার যে ধরনের এসএলএসটিতে প্রশ্নগুলো আসছে, এক্সেপ্ট লাস্ট এসএলএসটি, ওটা অন্য ধরনের প্রশ্ন ছিল, সব সহজ প্রশ্ন দিয়ে দিয়েছে। ইভেন ইন 2016 যে ধরনের প্রশ্নগুলো ছিল তাতে রেঞ্জ সেটের উপরে বেশ কিছু কনসেপচুয়াল কোশ্চেন ছিল, একটা কোশ্চেন ছিল। তা আমরা এখানে শুরু করছি এরকম, ইফ xn ইকুয়ালস টু n, সিকোয়েন্সের স্ট্রাকচারটা ভালো করে পড়বে, এর মধ্যে ইভেনচুয়ালি কনস্ট্যান্ট সিকোয়েন্সের কনসেপ্টটাও অনেকটা চলে আসবে। আর 2 n গ্রেটার দ্যান 5, না এটা ইভেনচুয়ালি নয়, যাই হোক ঠিক আছে। দেন এক্সপ্লিসিটলি যদি সিকোয়েন্স xn কে আমরা ডেসক্রাইব করি, স্ট্রাকচার বলছে 5 এর আগে অবধি fn ইকুয়ালস টু n and up including 5 and exactly from 6 fn that is xn holds a fixed value and that is 2. তাহলে xn ইকুয়ালস টু কি হবে? 1 এর জন্য 1, 2 এর জন্য 2, 3 এর জন্য 3, 4 এর জন্য 4, 5 এর জন্য 5, but after that the element is same. এবং এটা নিয়ে কোনো প্রবলেম নেই, কারণ আমরা সিকোয়েন্সের ডেফিনেশনেই বলেছি ইটস ডোমেন is the set of all natural number and its range may be any non-empty set, that may be a singleton set or may be any other set, but that set should be non-empty. তাহলে in that case এখানে যদি তুমি ডিস্টিংক্ট বিষয়টা খেয়াল করো, দেখো 1 2 3 4 5 those are the distinct element, বা তার বাইরে যে এলিমেন্ট 2 আছে সে কিন্তু রিপিট হয়েছে। তাহলে রেঞ্জ সেট of xn such that n belongs to n, that is 1 2 3 4 5, those are the distinct element. এবারে যাদের পয়েন্ট সেট থিওরি পড়া আছে তারা নিশ্চয়ই মনে থাকবে, পয়েন্ট সেট থিওরিতে লিমিট পয়েন্টের ডেফিনেশনটা আমরা কি পড়েছিলাম? A number c is called a limit point. There was two definition. One, if the neighborhood of that element, that is neighborhood of c, contains infinitely many element of that set. And definition 2, the delicate neighborhood of that point contains exactly one element or at least one element, exactly নয়, at least one element of that set. এবারে খেয়াল করে দেখবে এখানে রেঞ্জ সেটের মধ্যে 2 কিন্তু অ্যাপিয়ার করেছে ওয়ান টাইম বিকজ অফ দ্যাট ইউনিকনেস, বাট সিকোয়েন্সের মধ্যে 2 কিন্তু ইনফাইনাইটলি মেনি টাইম আছে। মেবি দেয়ার ফিজিক্যাল ভ্যালু ইজ সেম, বাট এলিমেন্ট ওয়াইজ দ্যাট ইজ totally different. x2 is 2, x6 is also 2, x7 is also 2, x8 is also 2. That is neighborhood of 2 contains infinitely many values of xn. That is here 2 is a limit point of the sequence xn. পরে আরো ডেসক্রিপটিভলি এটা আমি আসবো, আজকে হবে না, নেক্সট দিন হবে, আরো ডেসক্রিপটিভলি আসবো, তখন এটা বুঝতে পারবে। এখান থেকে একটা কনক্লুশন আমরা নিতে পারি। কনক্লুশনটা কি?
যদি কোনো সিকোয়েন্সের রেঞ্জ সেট ফাইনাইট হয়, in that case there exists two probability. One, the sequence itself may be convergent or it has at least one limit point. যদি কনভার্জেন্ট হয়, আমরা জানি সিকোয়েন্সের কনভার্জেন্টের ক্ষেত্রে the limit point is the unique and that is the limit. বাট যদি সিকোয়েন্সের রেঞ্জ সেট ফাইনাইট হয়, আমরা এটা কনক্লুশন ড্র করতে পারি যে তার অ্যাটলিস্ট একটা লিমিট পয়েন্ট আছে, and further if that limit point is unique, the sequence may be convergent. So there is two probability. There are two probability. One, it has a limit point. Two, it may be convergent. But লিমিট পয়েন্ট যে থাকবে এটা অ্যাসিওর্ড, এটা নিয়ে কোনো ডাউট নেই। আর এবার কেন বলছি, এবার তো এরকম কোয়ারি আসতে পারে যে তাহলে স্যার সিকোয়েন্স যদি রেঞ্জ সেট যদি ফাইনাইট হয়, এক্স্যাক্টলি একটা লিমিটে আছে ধরে নেব না। আমি এর পরের যে এক্সাম্পল দেব সেখানে আমি দেখাবো তার লিমিট পয়েন্ট কিন্তু ফাইনাইট, বাট সেটা কিন্তু কনভার্জেন্ট নয়। ওকে, নেক্সট নাম্বার 3, let xn equals to -1 to the power n for all n. Then xn, আমরা যদি সিকোয়েন্সটিকে প্রথমে আইডেন্টিফাই করি, n এর ভ্যালু যখন 1 তখন -1, n এর ভ্যালু যখন 2 তখন 1, 3 যখন -1, 4 তখন 1, এই এলিমেন্টগুলো রিপিট করতে করতে যাচ্ছে। তাহলে এখানে রেঞ্জ সেট of sequence xn equals to xn such that n belongs to n, দুটো এলিমেন্ট আমরা পাচ্ছি -1 এবং 1, এবং অবজার্ভ করবে -1 ও ইনফাইনাইটলি মেনি টাইম রিপিট হয়েছে, 1 ও ইনফাইনাইটলি মেনি টাইম রিপিট হয়েছে। দ্যাট ইজ এখানে দুটোই কিন্তু লিমিট পয়েন্ট। আর আমরা জানি কোনো সিকোয়েন্সের যদি মোর দ্যান ওয়ান লিমিট পয়েন্ট থাকে সে কোনোদিন কনভার্জেন্ট হতে পারে না। দ্যাট ইজ দ্য সিকোয়েন্স ইজ নট কনভার্জেন্ট। তাহলে এখান থেকে আমি নোট হিসাবে বিষয়টা লিখে রাখছি, পরে এটা ডিটেলসে যখন আমরা সিকোয়েন্সের লিমিট পয়েন্ট দেখাবো তখন আমরা ডিটেলসে বিষয়টা দেখাবো। ইফ range set of a sequence is finite, then it has, আমরা সিঙ্গেল প্রবাবিলিটিতে কনভার্ট করে লিখলাম, মানে এক্সাক্টনেস একদম কোনো প্রবাবিলিটি নেই যে এর একটা লিমিট পয়েন্ট তো অবশ্যই আছে। ইট হ্যাজ ডেফিনেটলি লিমিট পয়েন্ট, এর অবশ্যই একটা লিমিট পয়েন্ট আছে। এবারে আমরা চলে যাব সিকোয়েন্সের কনভার্জেন্সে। কিসে না কনভার্জেন্সে। কনভার্জেন্সের বিষয়টা কিন্তু ভালো করে খেয়াল করবে। আমি জানি এসএলএসটির মতো জায়গা পড়তে গিয়ে এখানে ইপসাইলন বা এই জাতীয় ডেফিনেশনগুলোর খুব একটা প্রয়োজনীয়তা নেই, কিন্তু যদি কে ইপসাইলন দ্যাট ইজ দ্য ফিক্সড ন্যাচারাল কোয়ান্টিটি সম্পর্কে তোমাদেরকে আইডেন্টিফাই করতে দেয়, এরকম প্রশ্ন বংশীধর সাহিত্যে দেখবে আছে, ইন দ্যাট কেস ডেফিনেশনটা যদি ডিটেলসে বোঝা থাকে তাহলে এই অঙ্কগুলো করতে অনেক সুবিধা হয়। আমরা শুরু করছি কনভার্জেন্স অফ এ সিকোয়েন্স। যদি কোনো সিকোয়েন্স কনভার্জেন্ট হয়, ইন দ্যাট কেস আমরা বলি তার লিমিট আছে। লিমিট n tends to infinity, xn equals to x, that is sequence xn has a limit x, then sequence xn is called convergent সিকোয়েন্স, তাকে আমরা কনভার্জেন্ট সিকোয়েন্স বলে থাকি। এই বিষয়টাকে একটু এলাবোরেটলি আমি
ডেসক্রাইব করছি যে এই ডেফিনেশনটাকে অ্যাকচুয়ালি আমরা কিভাবে বুঝি, বিষয়টা একটু ভালো করে খেয়াল করবে। এই ডেফিনেশনটাকে যদি আমরা ইপসাইলন স্ট্রাকচারে বুঝতে যাই বা মনে রাখতে যাই, এখানে মনে রাখাটাই ইম্পর্টেন্ট, মেমোরাইজ করতে যাই, তাহলে এইভাবে আমরা মনে রাখবো, ফর এভরি pre-assigned epsilon greater than 0, there exists a natural number depending on epsilon, that's why it is k epsilon, such that modulus xn minus x less than epsilon for all n greater equals to k epsilon. আমি যদি এটাকে মুখে এক্সপ্লেন করতে যাই তাহলে এক্সপ্লেনেশনটা এরকম হবে, প্রত্যেকটা ইপসাইলনের গ্রাউন্ডে দ্যাট ইপসাইলন তুমি যত খুশি ছোট কল্পনা করতে পারো, তুমি 0.001 নিতে পারো, 0.00001 নিতে পারো, দ্যাট ইজ যত খুশি ছোট তুমি ইপসাইলন কনসিডার করো না কেন, তার উপরে বেস করে আমরা একটা ন্যাচারাল নাম্বার পাবো, যেটাকে আমরা কে ইপসাইলন দিয়ে ডিনোট করছি। ব্র্যাকেটের মধ্যে ইপসাইলন মিনস এটা ডিফাইন করছে দ্যাট ডিপেন্ডস অন ইপসাইলন, such that সিকোয়েন্সের nth টার্ম এবং যাকে আমরা তার লিমিট কনসিডার করছি বা লিমিট আইডেন্টিফাই করছি x, তার মডিউলো ডিফারেন্স, দ্যাট ইজ দ্য অ্যাবসলিউট কোয়ান্টিটি, ওই আরবিটারি ইপসাইলনের থেকে ছোট হবে সেই সমস্ত ন্যাচারাল নাম্বারের জন্য যারা ওই কে ইপসাইলনের থেকে বড় বা সমান। এই যে কে ইপসাইলনের থেকে বড় বা সমান, এই বিষয়টাকে ফিজিক্যালি আইডেন্টিফাই করা এটা খুব দরকার, এতে তোমার বেসিক জায়গাটা খুব স্ট্রং হবে। এবারে এই যে সিকোয়েন্সের nth টার্ম মাইনাস এক্স, এটারও কিন্তু একটা এক্সপ্লেনেশন আছে, এটাকে আমরা লিখি হচ্ছে ফিজিক্যালি, বাট কার জন্য? সেই সমস্ত n এর জন্য যারা কে ইপসাইলনের থেকে বড় বা সমান, এবং কে ইপসাইলন ন্যাচারাল নাম্বার। ধরে নাও কার্যক্ষেত্রে কে ইপসাইলনটা হলো 7, ইন দ্যাট কেস x7 মাইনাস এক্স সেও কিন্তু ইপসাইলনের থেকে ছোট হবে। এবার তোমার মনে একটা কোয়েরি আসতে পারে, আপনি এখনই বললেন nth টার্ম, এটা জেনারেল স্ট্রাকচারে লেখা হয়, বাট যখনই এটাকে আমরা জিওমেট্রিক্যালি ইন্টারপ্রেট করব, আমি এখনই দেখাবো সেটা, তখনই তুমি দেখতে পাবে যে শুধুমাত্র xn নয়, ওই xnটাকে দেখানো, কারণ আমরা সিকোয়েন্সের এলিমেন্টকে যখন আইডেন্টিফাই করি তখন নিশ্চয়ই x5 বা x6 দিয়ে করি না, xn দিয়ে করি, দ্যাটস ওয়াই নোটিফিকেশন ওয়াইজ ওটাকে xn দিয়ে দেখানো হয়। কিন্তু বাস্তবে একটা ফিক্স কোয়ান্টিটি, দ্যাট ইজ ধরে নাও 10টা বা 12টা সিকোয়েন্স বা 100টা ফাইনাইট কোয়ান্টিটি বাদে বাকি ইনফাইনাইটলি মেনি এলিমেন্ট অফ দ্যাট সিকোয়েন্স এই ক্রাইটেরিয়া স্যাটিসফাই করবে। কিভাবে করবে? আমরা যদি এটাকে ব্রেক করি তাহলে আমরা কি পাচ্ছি? মাইনাস ইপসাইলন লেস দ্যান xn মাইনাস x লেস দ্যান ইপসাইলন, দ্যাট ইজ x মাইনাস ইপসাইলন লেস দ্যান xn লেস দ্যান x প্লাস ইপসাইলন। আমি এখনো কিন্তু কি জানি না, কে ইপসাইলনের ভ্যালুটি জানি না, তার মানে এখান থেকে আমরা লিখতে পারি xn বিলংস টু x মাইনাস ইপসাইলন x প্লাস ইপসাইলন ফর অল n গ্রেটার ইকুয়ালস টু k ইপসাইলন। এবারে যদি আমরা এটাকে একটু স্ট্রেট লাইনের উপরে গ্রাফিক্যালি দেখতে যাই তাহলে এরকম ভাবে আমরা একটা জিনিস কনসিডার করছি। ধরে নাও দিস ইজ দ্য ভ্যালু অফ x, যাকে আমরা লিমিট কনসিডার করি। আমরা জানি x মাইনাস ইপসাইলন x প্লাস ইপসাইলন ইজ এ সিমেট্রিক নেইবারহুড অফ x, একটা 2 ইপসাইলন লেন্থ নিয়ে একটা সিমেট্রিক নেইবারহুড অফ x। তাহলে ধরে নাও দিস ইজ x মাইনাস ইপসাইলন, যতটা পারফেকশন আনা যায় তাহলে এটা হবে x প্লাস ইপসাইলন, এই ডিস্টেন্সটি হচ্ছে আমাদের 2 ইপসাইলন, এর সেন্টারে বসে আছে x। এবারে এই ডেফিনেশনটিকে একটু ভালো করে অবজার্ভ করো, বলেছে xk বিলংস টু x মাইনাস ইপসাইলন x প্লাস ইপসাইলন, দ্যাট ইজ xk হয়তো এখানে আছে, হয়তো না, অবশ্যই আছে। xk প্লাস 1 এরকম জরুরি নয় যে xk থেকে xk প্লাস 1 ছোট হবে বা বড় হবে, এরকম নয়, কিন্তু এটা সিকোয়েন্সের এলিমেন্ট, এদের ফিজিক্যাল ভ্যালু কিন্তু আমরা জানি না। এই ধরনের কনফিউশন অনেকের পড়তে গিয়ে আসে,
এই প্রবলেমটি খেয়াল করবে। x1 মাইনাস ওয়ান, x2 ওয়ান, x3 মাইনাস ওয়ান, x4 ওয়ান। আমরা x1 x2 দিয়ে যখন লিখবো তারা ইনক্রিজিং ডিক্রিজিং, কেকার থেকে বড় কেকার থেকে ছোট কোনো ফ্যাক্টর নয়। ফিজিক্যাল ভ্যালু যখন লিখবো তখন আমরা সেটা বুঝতে পারবো। তাহলে এখানে আমরা আরবিট্রারি লিখছি। ধরে নাও xk এখানে আছে, xk প্লাস ওয়ান এখানে আছে, xk প্লাস টু এখানে আছে, xk প্লাস থ্রি এখানে আছে। দ্যাট ইজ xk থেকে শুরু করে সিকোয়েন্সের যত টার্ম আছে তারা এই জোনের মধ্যে আছে। তাহলে এর বাইরে কারা আছে? x1 থেকে xk মাইনাস ওয়ান তারা আছে। ধরে নাও x1 এখানে আছে, x2 এখানে আছে, x3 এখানে আছে, xk মাইনাস ফোর এখানে আছে, xk মাইনাস থ্রি এখানে আছে, xk মাইনাস ওয়ান এখানে আছে। এবং x1 থেকে xk মাইনাস ওয়ান এরা কতগুলো কোয়ান্টিটি? ফাইনাইট কোয়ান্টিটি। কেন? কারণ কে হচ্ছে একটা ন্যাচারাল নাম্বার, 10 হতে পারে, 20 হতে পারে, 2000 হতে পারে, আইডেন্টিফাই করা যায় একটা ফাইনাইট কোয়ান্টিটি। তাহলে কিছু ফাইনাইট সংখ্যক এলিমেন্ট তারা এই নেইবারহুডে নেই, বাকিরা এই নেইবারহুডে আছে। এটা কিন্তু একটা মারাত্মক লেভেলের ইন্টারভিউয়ের কোশ্চেন, যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন লিমিট অ্যান্ড লিমিট পয়েন্ট। ইন কেস অফ লিমিট উই ক্যান সে the infinitely many element of that sequence is কোথায় আছে? belongs to the neighborhood of that limit, and only finite number of points are excluded of that portion. But in case of limit point there may be two limit point, and in case of both infinitely many points lies in that neighborhood, এবং ইনফাইনাইটলি মেনি পয়েন্ট ওই নেইবারহুডে নাও থাকতে পারে। এটা আমি খুব ডিটেলসে বোঝাবো যখন আমি আসবো তখন। তাহলে এখানে আমরা কি পেলাম? লিমিটের ক্ষেত্রে এক্স কে থেকে শুরু করে সিকোয়েন্সের ইনফাইনাইটলি মেনি এলিমেন্ট এই জোনে আছে, আর ফাইনাইটলি মেনি এলিমেন্ট নেই। দ্যাট ইজ x1 x2 up to xk minus 1 does not belongs to x minus epsilon x plus epsilon। এটাই হচ্ছে লিমিট আর লিমিট পয়েন্টের ডিফারেন্স। পরে এটা আমি যখন লিমিট পয়েন্ট করাবো, দ্যাট ইজ দেয়ার এক্সিস্টস at most finite number of terms outside the interval x minus epsilon x plus epsilon। কেন অ্যাটমোস্ট বললাম? ধরো কোন সিকোয়েন্স কনস্ট্যান্ট সিকোয়েন্সের রেঞ্জ সেট সবসময় সিঙ্গেলটন সেট হবে। দ্যাট ইজ তার ক্ষেত্রে তাকে বেস করে আমরা জয় নিই না কেন, ইনফাইনাইটলি মেনি এলিমেন্ট না, সিকোয়েন্সের সব এলিমেন্ট থেকে যাবে, সেখানে বাইরে কোনো এলিমেন্ট থাকবে না। সেই জন্য আমরা বলি এটা অ্যাট মোস্ট ফাইনাইট নাম্বার অফ টার্মস। কি বলতে চাইলাম একটা কনস্ট্যান্ট সিকোয়েন্স দিয়ে একটু দেখিয়ে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। কনসিডার xn equals to c for all n। দেখো ইন দ্যাট কেস ওর যে রেঞ্জ সেট আমরা কনসিডার করব সেটা সিঙ্গেলটন সেট c, দ্যাট ইজ c লিমিট, c নিজেই লিমিট পয়েন্ট। তুমি যদি এইভাবে ভাবো, এই দিস ইজ c, দেখো c মানেই x1, c মানেই x2, c মানেই x3, c মানেই xn, c মানেই সব। এই একটা জায়গা যেখানে পয়েন্ট সেট থিওরি এবং সিকোয়েন্সের ডিফারেন্সটা বোঝা যায়। পয়েন্ট সেট থিওরিতে আমরা লিমিট পয়েন্টে বলতাম তার নেইবারহুড সেটের আইদার ইনফাইনাইটলি মেনি এলিমেন্ট কন্টেন্ট করবে অথবা সে বাদে অ্যাটলিস্ট একটা কন্টেন্ট করবে। আর সিকোয়েন্সের ক্ষেত্রে x1 x2 x3 এদের ফিজিক্যাল ভ্যালুটা মিলে গিয়েছে, বাট টার্ম ওয়াইজ x1 কিন্তু একটা ডিস্টিংক্ট টার্ম, টার্ম ওয়াইজ x2 একটা ডিস্টিংক্ট টার্ম, দ্যাট ইজ দ্য সেকেন্ড টার্ম অফ দ্য সিকোয়েন্স, টার্ম ওয়াইজ x3 কিন্তু একটা ডিস্টিংক্ট টার্ম। এবারে তারা ফিজিক্যাল ভ্যালুতে মিলে গিয়েছে সিতে। তুমি যদি সি কে বেস করে একটা যে কোনো ইপসাইলন নিয়ে নেইবারহুড নাও,
দেখো তার মধ্যে সিকোয়েন্সের ইনফাইনাইটলি মেনি এলিমেন্ট আছে, ইনফ্যাক্ট অল এলিমেন্ট আছে ইন কেস অফ সিঙ্গেলটন সেট বা কনস্ট্যান্ট সিকোয়েন্স। তাহলে এক্ষেত্রে সি লিমিট পয়েন্ট, এবং এই নেবারহুডের বাইরে সিকোয়েন্সের কোনো এলিমেন্ট নেই। এটা কিন্তু একটা দারুণ বোঝার জায়গা। কি বললাম বিষয়টা ফিল করবে, তাহলে বুঝতে পারবে যে এর রেঞ্জ সেটে একটাই এলিমেন্ট আছে। তুমি যদি এলিমেন্ট ওয়াইজ ভাবো দ্যাট ইজ দ্য ফিক্সড এলিমেন্ট, বাট সিকোয়েন্স দিয়ে যদি ভাবো x1 x2 x3 এরা কিন্তু ডিফারেন্ট টার্ম অফ দ্যাট সিকোয়েন্স, বাট তাদের ফিজিক্যাল ভ্যালুটা মিলে গিয়েছে। তাহলে সি কে বেস করে আমরা যে নেবারহুডই নিই না কেন, তার মধ্যে সিকোয়েন্সের ইনফাইনাইটলি মেনি টার্ম আছে। আমি বলি না টার্মের ফিজিক্যাল ভ্যালু আছে, ডেফিনেশন বলে টার্ম। তাহলে এক্ষেত্রে কিন্তু সি লিমিট এবং লিমিট পয়েন্ট। কি বলেছি বুঝতে পেরেছ? যে কোনো একজন একটু রেসপন্স দেবে। ক্লিয়ার? বাউন্ডেড সিকোয়েন্স বুঝতে পেরেছো? আগের কেসটা কি বললাম? তোমরা যে কোনো একজন একটু রেসপন্স দেবে। বুঝতে পেরেছো তো প্রত্যেকে? সাউন্ড কেটে গেল নাকি? ক্লিয়ার? বুঝতে পেরেছো? কথা ঠিক আছে, বোঝা যাচ্ছে না কথা। নেক্সট হচ্ছে বাউন্ডেড সিকোয়েন্স। একটা সিকোয়েন্সকে আমরা বা যে কোনো সেটের ক্ষেত্রে আমরা বাউন্ডেড শব্দটা কখন বলি? যখন তার আপার বাউন্ড এবং লোয়ার বাউন্ড থাকে। সিকোয়েন্সের ক্ষেত্রেও বিষয়টা কিন্তু ঠিক তাই। এ সিকোয়েন্স xn is said to be bounded if there exist two real, যদি আমরা ডেফিনেশনটাকে এই স্ট্রাকচারে লিখি, এক্ষেত্রে পজিটিভ সেন্সটা মেনটেন করতে হবে, এরকম কোনো মানে নেই। m, capital M such that small m less equals to xn less equals to capital M for all n। তার একটা আপার বাউন্ড থাকবে, একটা লোয়ার বাউন্ড থাকবে। নট নেসেসারিলি তার আপার বাউন্ড লোয়ার বাউন্ডকে পজিটিভ হতে হবে। আমরা জানি কোনো সিকোয়েন্সের যদি দুই একটা লোয়ার বাউন্ড হয়, তাহলে সমস্ত নেগেটিভ নাম্বার তার লোয়ার বাউন্ড হয়। যদি -5 আপার বাউন্ড হয়, তাহলে সমস্ত পজিটিভ নাম্বার আপার বাউন্ড হয়। এবং কোনো সিকোয়েন্সের যদি একটা পজিটিভ একটা লোয়ার বাউন্ড একটা আপার বাউন্ড থাকে, তাহলে ইনফাইনাইটলি মেনি লোয়ার বাউন্ড আপার বাউন্ড থাকবে। এবং এখানে এটাও বলে রাখি, এই যে m less equals to xn less equals to capital M, ইকুয়ালিটি ইজ নট ইম্পর্টেন্ট। m এর ক্যাপিটাল m এর থেকে ছোট মানে m+1 এর থেকেও ছোট। ইন দ্যাট কেস m+1 ইজ অলসো অ্যান আপার বাউন্ড। তাহলে এখানে বিষয়টা এরকম যে m-2 প্রপারলি লেস দ্যান m-1 প্রপারলি লেস দ্যান m less equals to xn less equals to capital M less than m+1 less than m+2, এভাবে এটা চলতে থাকবে। m+2 এর থেকে m+2 2.01 সেও কিন্তু ওর একটা আপার বাউন্ড। জরুরি না ওটা ন্যাচারাল নাম্বারই থাকতে হবে, আমি এটা লেখার জন্য বোঝালাম। m+2.5 সেও কিন্তু একটা আপার বাউন্ড। তাহলে এখানে এই যে ইকুয়ালিটিটা আমরা দিই, এটা খুব যে ইম্পর্ট্যান্ট তা কিন্তু নয়। এবারে এই ডেফিনেশনটাকে আমরা আর একভাবে লিখতে পারি। ইন দ্যাট কেস ওই পজিটিভ সেন্সটাকে মেনটেন করতে হয়। or there exists a positive real k such that modulus xn less equals to k for all n। in that case পজিটিভ সেন্সটাকে মেনটেন করতে হয়। বিষয়টা সেই একই। এটাকে যদি তোমরা ভাঙো তাহলে পাবে -k less equals to xn less equals to k। তো আমরা ওর সুপ্রিমাম ইনফিমাম হিসাবে যদি কনসিডার করে নিই, এটা চলে আসবে, কোনো অসুবিধা নেই। এক্ষেত্রে কিন্তু কেটাকে আমরা পজিটিভ মেনটেন করি, যেহেতু মডুলো স্ট্রাকচারে লেখা হচ্ছে। কোনো সিকোয়েন্স বাউন্ডেড কখন হয়? যখন সে একই সাথে বাউন্ডেড অ্যাবাভ হয় এবং বাউন্ডেড বিলো হয়। তাহলে কোনো সিকোয়েন্স আনবাউন্ডেড কখন হবে? যদি এর কোনো একটা না হয়।
তাহলে বাউন্ডেড সিকোয়েন্স means bounded above sequence plus bounded below sequence। কোন একটাই যদি না হয় তাহলে কিন্তু আমরা তাকে বাউন্ডেড সিকোয়েন্স বলতে পারি না। বাউন্ডেড অ্যাবাভ সিকোয়েন্স প্লাস বাউন্ডেড বিলো সিকোয়েন্স, এটাকে আমরা বলতে পারি বাউন্ডেড সিকোয়েন্স। তাহলে একটা সিকোয়েন্সকে আমরা বাউন্ডেড অ্যাবাভ কখন বলবো, যদি তার আপার বাউন্ড থাকে। বাউন্ডেড বিলো কখন বলবো, যদি তার লোয়ার বাউন্ড থাকে। ওই আগের যে ডেফিনেশন ওটাকেই একটু ভেঙে চুরে দিলে এটা হয়ে যায়। এ সিকোয়েন্স xn is said to be bounded above if there exists real k such that xn less equals to k for all n। সিকোয়েন্সের সমস্ত টার্ম এই কে এর থেকে ছোট বা সমান হবে। পিওরলি ছোট হলেও চলবে। কে আপার বাউন্ড মিনস কে প্লাস ওয়ান, কে প্লাস টু, এরা সবাই আপার বাউন্ড। অ্যাজ ইউজুয়াল যদি লোয়ার বাউন্ড এল হয়, এল মাইনাস ওয়ান, এল মাইনাস টু, এরা সবাই লোয়ার বাউন্ড। এ সিকোয়েন্স xn is said to be bounded below if there exists real L such that L less equals to xn for all L। এটাকে আমরা বাউন্ডেড বিলো বলে থাকি। তাহলে আনবাউন্ডেড কখন হবে? যদি কোন সিকোয়েন্স আনবাউন্ডেড অ্যাবাভ বা আনবাউন্ডেড বিলো হয়, এক্ষেত্রে কিন্তু অর, এক্ষেত্রে যেমন ছিল প্লাস, দুটো হতে হবে, এক্ষেত্রে অর। ইন দ্যাট কেস আমরা তাকে বলবো আনবাউন্ডেড সিকোয়েন্স। এবারে আনবাউন্ডেড সিকোয়েন্সটাকে বুঝতে গেলে তুমি যদি বাউন্ডেডের ডেফিনেশনটা আরেকবার খেয়াল করে দেখো, তাহলে এখান থেকে তুমি মানে এগুলো আলাদা করে তোমাকে মনে রাখতে হবে না। আমি এটাই বলতে চাইছি যে এগুলো আলাদা করে মনে রাখতে হবে না, এটাই একটা প্লাস পয়েন্ট। যেমন বাউন্ডেড হতে গেলে কি বলছে, যে একটা রিয়াল থাকবে যে সমস্ত এক্সএন এর থেকে বড় হবে। তাহলে আনবাউন্ডেড হতে গেলে কি হবে, আমরা যে কোনো রিয়াল কনসিডার করি না কেন তার থেকে বড় সিকোয়েন্সের অ্যাটলিস্ট একটা এলিমেন্ট থাকবে। দেখো দুটো বিষয়কে ম্যাচ করাও, আয়নার সামনে দাঁড় করাও, দেখো একদম ক্লিয়ার হয়ে যাবে। বাউন্ডেড কখন বলছি, একটা রিয়াল থাকবে যার থেকে সিকোয়েন্সের সমস্ত টার্ম ছোট হবে। তুমি এরকম বলো না যে আনবাউন্ডেড মানে ওই রিয়ালটির থেকে সিকোয়েন্সের একটা বড় টার্ম থাকবে, তা নয়। কিন্তু আনবাউন্ডেড যখন আমরা ডিক্লেয়ার করব তখন স্পেসিফিক্যালি কোনো পার্টিকুলার রিয়ালের জন্য কিন্তু নয়, আমরা যে রিয়াল কনসিডার করি না কেন তার জন্যই সে আনবাউন্ডেড হবে। ম্যাটিস তাকে কোনোভাবেই বাধা যাবে না। কোন সিকোয়েন্স তো এমন হতেই পারে তার ভ্যালুটা আছে 7, সে 2 এর থেকে কিন্তু ছোট নয়, বাট 8 এর থেকে ছোট। কোন সিকোয়েন্স এমন আছে ভ্যালুগুলো গিয়ে 7 এ শেষ হচ্ছে, সমস্ত ভ্যালুগুলো -1 থেকে শুরু করে 7 এ গিয়ে শেষ হচ্ছে। তাহলে আমি যদি স্পেসিফিক্যালি 2 দিয়ে বিচার করতে যাই তাহলে সিকোয়েন্সটা বাউন্ডেড অ্যাবাভ নয়, তো তা তো করা যাবে না। আমাকে দেখতে হবে সে পার্টিকুলার কারোর বা তার থেকে শুরু করে বাকি সবার থেকে ছোট কিনা, 8 এর থেকে ছোট কিনা হচ্ছে, 9 এর থেকে ছোট কিনা হচ্ছে, তাহলে সে বাউন্ডেড। তাহলে আনবাউন্ডেড এর ক্ষেত্রে কি হবে, আমরা যে কোনো রিয়াল নিই না কেন তার থেকে বড় সিকোয়েন্সের একটা এলিমেন্ট থাকবে। তাহলে আনবাউন্ডেড বিলোর ক্ষেত্রেও কিন্তু কনসেপ্টটা তাই, আমরা যে কোনো রিয়াল নিই না কেন তার থেকে ছোট সিকোয়েন্সের একটা এলিমেন্ট থাকবে। দেখো তোমাকে আর কোনোদিন এগুলো আলাদাভাবে মুখস্থ করতে হবে না, এগুলো হচ্ছে প্লাস পয়েন্ট। তাহলে আমরা নেক্সট দেখছি আনবাউন্ডেড সিকোয়েন্স। আনবাউন্ডেড সিকোয়েন্স, একটা সিকোয়েন্সকে আমরা আনবাউন্ডেড বলবো যদি সেটা আইদার আনবাউন্ডেড অ্যাবাভ
or unbounded below or both. তাহলে এখান থেকে আমরা ব্রেকআপ নিচ্ছি দুটো। unbounded above or unbounded below or both. বোথটা আর আলাদা করে লেখার দরকার নেই। তাহলে আনবাউন্ডেড অ্যাবাবের ডেফিনেশনটা কি হবে? ইফ ফর এভরি রিয়াল কে there exists m belongs to n such that xm greater than k. that is আমরা যে কোনো রিয়াল কনসিডার করি না কেন তার থেকে বড় সিকোয়েন্সের একটা এলিমেন্ট থাকবে। এবার সিকোয়েন্সের এলিমেন্টটা তো কোনো না কোনো ন্যাচারাল নাম্বারের রাউন্ডেই এসেছে, তার জন্য ওটা xm মানে m belongs to n টা আলাদাভাবে লেখা আছে। এবারে তুমি বলতে পারো স্যার একটা এলিমেন্টই থাকবে না, একাধিক থাকতে পারে, তাতে কোনো সমস্যা নেই, বাট অ্যাটলিস্ট একটাও যদি থাকে যে কোনো রিয়ালের থেকে বড়, তাহলে সেই সিকোয়েন্সকে আমরা আনবাউন্ডেড অ্যাবাভ ক্লেম করতে পারি। দেন sequence xn is unbounded sequence xn কে আমরা আনবাউন্ডেড অ্যাবাভ বলতে পারি। অনুরূপভাবে আনবাউন্ডেড বিলো, if for every real k there exists alpha belongs to n such that x alpha less than k, then sequence xn is unbounded below. In that case আমরা sequence xn কে unbounded below কনসিডার করতে পারি। নেক্সট হচ্ছে কনস্ট্যান্ট সিকোয়েন্স। অলরেডি আমার এটা বলা হয়ে গিয়েছে, তবু আরেকবার বলে দিচ্ছি। কনস্ট্যান্ট সিকোয়েন্স, একটা সিকোয়েন্সকে আমরা কনস্ট্যান্ট কখন বলি? যখন তার ভ্যালুটা ফিক্সড হয়ে যায়, দ্যাট ইজ তার রেঞ্জ সেট সিঙ্গেলটন সেট হয়ে যায়। আর যে কোনো কনস্ট্যান্ট সিকোয়েন্স কিন্তু অলওয়েজ কনভার্জেন্ট। এ সিকোয়েন্স আমি শুরুতেই তোমাদেরকে বললাম, যখন এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে দেখবে এটা একটা 60 to 70 পেজের একটা পুরো স্ট্রাকচার তৈরি হবে। এর বাইরে আর কোনো কিছু লাগবে না, এটুকু আমি তোমাদেরকে গ্যারান্টি দিতে পারি, কিন্তু এইটুকুকে ভালো করে পড়তে হবে। এ সিকোয়েন্স xn defined by xn equals to c for all n is called constant sequence. এর রেঞ্জ সেট আমরা কি বলবো? আমরা অলরেডি দেখিয়েছি রেঞ্জ সেট, কনস্ট্যান্ট সেট। সো every constant sequence is always convergent. নেক্সট আমরা দেখব ইভেনচুয়ালি কনস্ট্যান্ট সিকোয়েন্স। আচ্ছা, ইভেনচুয়ালি কনস্ট্যান্ট সিকোয়েন্সটা আজকে থাক, কারণ ওটার উপরে প্রচুর নোট ডাউন হবে, খুব কাজে লাগে ইভেনচুয়ালি কনস্ট্যান্ট সিকোয়েন্স এমসিকিউ সলভ করতে গিয়ে। ওটা নেক্সট দিন হবে। আজকে এখানেই ক্লোজ করি। নেক্সট তোমাদের 12 তারিখে যে ক্লাসটা আছে ওটা হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশন প্র্যাকটিসের উপরে। তারপরে সপ্তাহে থেকে পিওরলি সিকোয়েন্সের উপরেই ক্লাস হবে। ততদিন অবধি এগুলো ভালো করে দেখে রাখো। এর উপরে একটা আমি এমসিকিউ সেট দেবো, সেটা সলভ করে নিও। খুব সিম্পল, মানে যা একদম সিম্পল কোশ্চেন থাকবে আপাতত, যেগুলো থাকবে পরে পরীক্ষার নোটিফিকেশন বেরোলে যেগুলো থাকবে সেগুলো একদম আপ টু মার্ক থাকবে। এখন সব যেটুকু পড়ানো হবে তার উপরে থাকবে। ঠিক আছে, আজকের মতো ক্লোজ করছি।